তোর মতো খ্যাতকে আমার একদমই সহ্য হয় না। রাসেল রাতের খাবার খেয়ে বই নিয়ে পড়তে থাকে। গভীর রাত পর্যন্ত পড়ে রাসেল বইয়ের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে পাখির কিচিমিচির শব্দে। এই সময়টা যেন খুবই মধুমাখা একটা সময়। কখনো সূর্য মামা তার আবরণের খোলস থেকে বাইরে আলো নিয়ে আসে। তাই তো শিশির কণাগুলো গাছের উপর পড়ে চিকচিক করছে। রাসেল প্রতিদিন তো রান্না বসিয়ে একটু বই নিয়ে পড়তে বসে। খাওয়া দাওয়া করে কলেজের সময় হলে কলেজে চলে যায়। রাসেলের সেই দেখতে পায় রাফিয়ার রাইসা বকুল গাছটার নিচে বসে আছে। রাসেলের একটু খারাপ লাগে, তাই মনে মনে ভাবে, জিএফ পেয়ে আমাকে বলে গেলি দোস্ত, যেই তুই কলেজে আমাকে কখনো না নিয়ে আগে আসতি না, আর সেই তুই আজকে ঠিকই এসে বসে আছিস। আসলে মানুষ ঠিকই পরিবর্তন হয়, কিন্তু জীবনের ডায়েরিতে জমে থাকা কালো কালির লেখা স্মৃতিগুলো পরিবর্তন হয় না। রাসেল এইসব ভাবতে ভাবতে ওদের কাছে চলে আসে। রাসেল যে ওদের কাছে এসেছে সেই দিকে কোনো খেয়াল নেই রাফির। রাসেল এসে রাফির পাশে বসে বই নিয়ে পড়তে থাকে। একটু পরে স্যার চলে আসে। কেমন আছো তুমি? হুম, ভালো আছি। তাই তো ঠিকভাবে কলেজে আসতে পেরেছি। সেটা কি দেখছিস না? ওহো, আসলে তুমি তো ঠিকই বলেছিলে, আমি আসলে ওইটা খেয়াল করিনি। কেননা তোমার চাঁদ মাখটা মুখটা দেখলে দুনিয়ার সব কিছুই বলে যায় আমি, বিশ্বাস করো। এই দেখ, আমি কোনো গাড়ির চাকা নই যে তুই পাম দিলেই ফুলে উঠব। সো বুঝে চুপ থাক। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলতে পারো না? এমনভাবে কথা বলছি, সেটাই তোর কপাল। ভালো বুঝলি? হুম, তুমি অনেক বদলে গেছো ইসরাত, কিন্তু মনে রাখো, এই কখনো বদলাবে না। এখনো বলবো, তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর মরণের পরও আল্লাহর কাছে তোমাকেই চেয়ে নিয়ে বলবো, ঠিক আগের মতো তোমাকেই ভালোবাসি। ধুর, এত প্যাচাল ভালোই লাগে না। এই রাইসা, ওকে এখান থেকে চলে যেতে বলতো। ওর কথা আমার শুনতেই গা শিনশিন করে। ঠিকই বলছি, এখন আর ওকে আমার দেখতে ইচ্ছে হয় না। ওর কি যোগ্যতা আছে এই ইসরাত চৌধুরীর সাথে প্রেম করার? আর সব থেকে বড় কথা, আমি আগে জানতাম না ও একটা এতিম। আর আমি কোনো এতিমের সাথে থাকতে পারবো না। রাসেল তো ইসরাতের কথা শুনে ওখানে স্ট্যাচু হয়ে পড়ে। মনে হচ্ছে এখনই চোখের কোণে জমে থাকা বিন্দু বিন্দু পানির ফুঁটা জুড়ে পড়বে। ঠিক আছে ইসরাত, আর তুমি ঠিক বলছো। এই সমাজে এতিমরা একটা বোঝা স্বরূপ, যেটাকে বহন করা কষ্টকর, আবার ফেলে দেওয়াও কষ্টকর। ভাইয়া, আপনি কিছু মনে করিলেন না। আর ওই দিনের ব্যবহারের জন্য সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার কোনো দোষ নেই। আরে, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? যেই মানুষের পৃথিবী জুড়েই আমি ছিলাম, সেই যখন বুঝলো না, আর তুমি তো জানোই না। রাফি, তোরা কথা বলা শেষ করে ক্লাসে চলে আসিস, আমি গেলাম। আর রাফির কোনো কথা না শুনে রাসেল সেখান থেকে চলে আসে ক্লাসে। পিছনের বেঞ্চে বসিয়ে বইয়ের উপরে মাথা দিয়ে চোখের পানি ফেলছে। আজ ভালোবাসার মানুষটার কাছেও এতটা অবহেলা পাত্র হয়ে গেল। ভাবতে রাসেলের অবাক লাগে। আগের সময়টা কতই না ভালো ছিল, যখন ইসরাত রাসেলকে ছাড়া কিছুতেই বুঝতো না। রাসেল এইসব ভাবছে, তখনই রাফি এসে ওর মাথায় হাত রাখে। বলে আজকাল রাশিকে নিয়ে আসার জন্য তোকে আনতে পারিনি, তুই পারিস, গার্লফ্রেন্ড বলে কথা। আরে, এটা এভাবে বলার কি আছে? আজকাল তো সবাই আমাকে অবহেলা করেই যাচ্ছে। তুইও না হয় তাদের দলে যোগ হয়ে যা। রাফি যদি বুঝতে পারে রাসেলের কতটা কষ্ট হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ইসরাতের ব্যবহার, তাই বলে। দোস্ত, এখনো সময় আছে, কিন্তু ইসরাতকে ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে নে, না হলে ইসরাতের দোয়া আগুনে তোকে সারা জীবন জ্বলতে হবে। তুই কি কখনো লক্ষ্য করেছিস, মাছকে পানি থেকে শুকনায় রাখলে বাঁচতে পারে না? তেমনি আমিও যে ইসরাতকে ছাড়া বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি না। ওই যে আমার বেঁচে থাকার অক্সিজেন। বুঝেছি, কিন্তু ইসরাত ব্যবহার দেখছিস না, দিন দিন তোর প্রতি কেমন হয়ে যাচ্ছে। আরে সমস্যা নেই, ও আমাকে যতটা খুশি অবহেলা করুক, আমি না হয় সেই অবহেলাকেই ভালোবাসা মনে করে বুকে জড়িয়ে নেব। আসলে ইসরাত এখন আর তোকে ভালোবাসে না, যেটা আচরণে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। রে, সব কিছুই বুঝি, কিন্তু একটা কথা জানিস তো, থাকতে মূল্য কেউ বুঝে না, হারিয়ে গেলে তার মূল্য ঠিকই বুঝে। কিন্তু আফসোস, সময় থাকে না তখন আর। ভালোবাসি বলেই যে ওকে আপন করে পেতে হবে সেটা তো নয়।
আমি না হয় ওর অপূর্ণতার মাঝে নিজেকে সুখী মনে করব। তোর যা ইচ্ছে কর, আমি কিছুই বলবো না, কারণ তুই অন্ধ হয়ে গেছিস ঈশ্বরের প্রেমে। তুই ঠিকই বলেছিস। আমি ওর ভালোবাসার অন্ধ হয়ে গেছি। রাতের আধারে টর্চ লাইট ছাড়া যেমন পথ চলা দুষ্কর, তেমনি ওকে ছাড়া আমার জীবন নামক পথ চলার কথা কল্পনা করাও দুঃস্বকর। এইভাবে আরো অনেকভাবে রাফি রাসেলকে বোঝাতে থাকে, কিন্তু রাসেল নানান যুক্তি দেখিয়ে সেটা উড়িয়ে দেয়, যেন যুক্তিবিদ্যায় পিএইচডি করে এসেছে। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে ওরা চলে যায়। রাসেল একাই চলে যায় বাসায়, কেননা রাফির এখন রাইসা আছে, ওকে সময় দিতে হবে। একটা এতিমের জন্য তো আর নিজের কষ্টে জুটানো ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে পারে না, তাই না বলেন? রাসেল বাসায় এসে বইগুলো রেখে চলে যায় গ্যারেজে। এসে প্রতিদিনের মতো এক বস্তা বকা শুনে কাজ করতে থাকে। রাতে বাসায় এসে ভাত রান্না করছে, এমন সময় রাফির ফোন আসে। রাসেল মোবাইল স্ক্রিনে তাকিয়ে রাফির নাম দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল, কি জন্য কল দিলি? তোর তো আবার রাইসে ছাড়া সময় কাটে না। এখন তো প্রায় বলেই যাচ্ছিস যে তোর একটা এতিম বন্ধু আছে। দোস্ত, এভাবে বলিস না, আসলে তখন কিছু বলার ছিল না। বুঝতেই পারিস, নতুন নতুন প্রেম, আমারও, তাও আবার অনেক কষ্টের পর পাইছি। বুঝতে পারছি। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোদের প্রেমটা যেন আমার মতো না হয়। এইভাবে আরো কিছু সময় কথা বলে রাসেল কলটা কেটে দেয়। নানান কষ্ট অবহেলার মাঝে দিয়ে চলতে থাকে রাসেলের জীবন। ইসাদের দেওয়া কষ্টগুলোতে আর চোখের পানি ঝরে না, কারণ সব পানি আগেই ফুরিয়ে গেছে। একদিন রাসেল কলেজে আসে একটু লেট করেই। ভিতরে গিয়ে দেখতে পারে রাইসা ও ইসরাত বসে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, ইসরাত সেই দিন ছেলেটার সাথে অন্তরঙ্গভাবে কথা বলছে। যেই দেখবে সেই বলবে এরা মেড ফর ইচ আদার। তাহলে রাসেল কিভাবে মানবে এটা ইসরাতের ভাই? তাই রাসেল ইসরাতের কাছে যায় আর ওই ছেলেটার কলার ধরে উঠিয়ে টাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার কলেজের সাথে এইভাবে বসে কথা বলার? সারা লুচ্চা একটা। ওই ছেলেটার যেই না রাসেলকে কিছু বলতে যাবে, অমনি ছেলেটাকে আটকে রাসেলের গালে টাস টাস করে 4-5টা থাপ্পড় লাগিয়ে দেয়। উপস্থিত সবাই এটা দেখে অবাক, আর রাসেল তো অবাকের চরম পর্যায়ে। ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? সামান্য একটা ভিখারি হয়ে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? ইসরাতের আঘাতের থেকেও বেশি কষ্ট যেন ইসরাতের কথা শুনে পায় রাসেল। রাসেল ভাবতে পারেনি এমনটা ইসরাত বলতে পারবে। তুমি না সেই দিন বললে ও তোমার মামাতো ভাই, আর আজকে আমি থাকতে ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে? বাহ ইসরাত, বাহ। সেই দিন তোকে মিথ্যে বলেছিলাম তুই কষ্ট পাবি বলে। ও আসলেই আমার বয়ফ্রেন্ড, জানিস? ও অনেক ধনী, আমার কখনো কষ্ট হবে না ওর সাথে। কষ্টের কথা যদি চিন্তা করতে তাহলে এমনটা করতে পারতেন। আচ্ছা, এই পৃথিবীটা কি টাকাই সব? শোন, এত কথা বলে সময় নষ্ট করতে চাই না, তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, কোনো দিন তোর ওই ফকিন্নিমার কাছে হারা আমাকে আর দেখাবি না। সত্যি কি অদ্ভুত, তাই না? একটা সময় এই ফকিন্নি মার্কা চেহারাটাই না দেখলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যেত, আর আজকে সেই চেহারাটাই বিরক্তিকর হয়ে গেছে, তাই না? তখন তো বুঝিনি যে আমি কত ভালো ছেলেকে ডিজার্ভ করি। সেটা আগেই যদি জানতাম তাহলে কি আর তোর মতো লম্পটের সাথে রিলেশন করতাম? বাহ, আজ নিজেই আমাকে লম্পট বানিয়ে দিলে, যেখানে লম্পটের ফুল মিনিংটাও বুঝতে আমার কষ্ট হয়। শোন, তুই হইলি একটা এতিম, তোর সাথে কোনো একটা এতিমকেই মানায়। আমার মতো এত সুন্দর আর ধনী ঘরের মেয়ে তোর সাথে মানায় না। এটা ইচ্ছা করা আর আসমানের চাঁদ হাতে নিয়ে আদর করা একই কথা। ঠিকই বলছো, আমি একটা এতিম, যার মূল্য এই সমাজের কারো কাছে নেই। তবে হ্যাঁ, তুমি চাচ্ছ তোমার সামনে যেন কখনো না আসে। তোমার এই কথাটা আমি রাখবো, কেননা কখনো তো আর তোমাকে কিছু কিনে দিতে পারিনি। এই সামান্য কিছুর জন্য যদি তুমি সুখী হতে পারো, আমি তাতেই সুখী। আমি না হয় তোমাকে দূর থেকেই ভালোবেসে যাব। ভালোবাসলেই যে পূর্ণতা পেতে হবে সেটা তো না, কারণ কিছু কিছু ভালোবাসা পূর্ণতা হয় না, এরা হামেশাই অপূর্ণ থেকে যায়। হয়েছে,
তোর ডায়লগ শোনার কোনো ইচ্ছা বা সময় কোনোটাই নেই আমার। যা ভাগ এখান থেকে। আজকে যে মানুষটাকে অবহেলা করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, একদিন ঠিকই আমি তাকে নিজের করে পাওয়ার জন্য চোখের জল আর নাকের পানি এক করে ফেলবে। কিন্তু আফসোস, সেদিন কিছুই করার থাকবে না। বেশি কিছু বলে তোমার সময় নষ্ট করতে চাই না। ভালো থেকো, আর পারলে মন থেকে ক্ষমা করে দিও। রাসেল কথাগুলো চোখের পানিকে লুকিয়ে রেখেই বলে, হাত দিয়ে পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। মনে মনে একটা সিদ্ধান্ত নেই, ওই অবহেলা শহরে আর থাকবে না। চলে যাবে দূরে কোথাও, যেখানে থাকবে না ইসরাতের প্রতি ওর কোনো টান। এদিকে ইশরাত, তুই কিন্তু ভাইয়ার সাথে এটা মোটেও ঠিক করলি না। আমি ভাইয়ার চোখে তোকে হারানোর ভয় সবসময় দেখেছি। কতটা ভালোবাসলে এতটা অবহেলা সহ্য করতে পারে বল? আরে ধুর, একটু পরে ঠিকই আমার কাছেই চলে আসবে। আর সবচেয়ে বড় কথা, ও যে একটা এতিম, ওর সাথে আমার যায় না। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, যেটা মিথ্যে নয়। তাই আমার মনে হয় না তোর কথা অমান্য করে তোর সামনে আসবে। এসব বাদ দে, ওইসব নিয়ে আমি চিন্তা করি না। যাক, অবশেষে মিথ্যা নাটক করে হলেও খ্যাটটাকে পিছু সরাতে পেরেছি। এখন হয়তো তোর খুশি লাগছে, কিন্তু একদিন ঠিকই ভাইয়ার শূন্যতা তোকে কুড়ে কুড়ে খাবে। আমার কথা মিলিয়ে নিস সময়ের সাথে। ইসরাত আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। আজকে নিজেকে খুব খুশি খুশি লাগছে। প্যারা দেবার মানুষটার হাত থেকে শুট করা পেয়েছে। এইদিকে রাসেল বাসায় এসে কাপড়গুলো একটা টুপলা করে কাগজপত্রগুলো নিয়ে মোবাইলে থাকা সিম কার্ড মোবাইলটা টেবিলের উপরে একটা চিরকুট রেখে দেয়। কারণ রাসেল জানে রাফি ওকে খুঁজে না পেয়ে এখানে চলে আসবে। রাসেল বাস স্টেশনে এসে একটা রানিং বাসে উঠে পড়ে। কোথায় যাবে সেটা জানে না রাসেল, শুধু জানে এই শহরে আর থাকবে না। এদিকে অনেকটা সময় পার হয়ে যায়। রাফি চলে আসে রাইসার কাছে। রাইসা, তুমি কি রাসেলকে দেখছো? আমি কত করে ফোন দিচ্ছি কিন্তু ওর ফোন বন্ধ। রাফি কথা শুনে রাইসা কিছুই বলে না। কি বলবে বলেন? রাফি যে ছেলেটার সাথে ঘটে যাওয়া কাহিনী সহ্য করতে পারবে না। কি হলো, তুমি কি দেখছো ওকে নাকি দেখোনি সেটা বলো। সকালে কলেজে এসেছিল, তারপর রাইসা রাফিকে শুরু থেকে ওর সাথে কি কি ঘটনা ঘটেছে সবটাই খুলে বলে। রাফি কথাগুলো শুনেই মাটিতে বসে পড়ে। তুমি এমন করতেছো কেন? আর কিছুই হবে না, রাগ কমলে ভাইয়া আমাদের মাঝে চলে আসবে। আমি ওকে চিনি, ও যেটা একবার বলে সেটাই করে ছাড়ে। ও হয়তো দূরে কোথাও চলে গেছে, তাই তো সিমটা বন্ধ। দূর, এমনি একটা কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন চলো, আমাকে বাসায় দিয়ে আসো। চলো। আর ইসরাতের ভালোবাসাটা আমার বন্ধুকে একবারে শেষ করে দিল। কত করে বলেছি ইসরাত তোকে ভালোবাসে না, কিন্তু ও এই কথাটা বলতে ভালোবাসার পূর্ণতা পেতে হবে সেটা কোথাও লেখা আছে নাকি? ভাইয়া খুব ভালো ছিল। আমরা না বুঝে ওনার সাথে কত অন্যায় করেছি। উনি শুধু চোখের পানি দিয়ে সেটা জবাব দিছে, কখনো প্রতিবাদ করেনি। এইভাবে কথাগুলো বলতে পারে রাফি রাইসার সাথে বলে চলে যায়। এদিকে রাসেলের চোখ থেকে যেন পানি থামছে না। রাসেল জানালা হেলান দিয়ে বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাজারো স্মৃতি মনে করতে থাকে। একদিন রাসেল ভাত রান্না করতেছিল, তখন ইসরাত কল দিয়ে বুথে যেতে বলে। রাসেলও চলে আসে ইসরাতের সাথে। ইসরাত একটা পার্কে রাসেলকে সাথে নিয়ে আসে। ওরা দুজন একটা বেঞ্চে বসে এক মনে একে অপরের দিকে চেয়ে থাকে। একটু পরে রাসেল টাস করে ইসরাতের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে।